ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি সপ্তম শ্রেণী থেকে ষষ্ঠ অধ্যায় শিলা এবং মাটি সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের এই চ্যাপ্টারটাই শিলা এবং মাটি আছে। তোমরা দেখো, কখনো দেখবে তোমরা কোথাও রেল লাইনে বা ট্রেন করে ঘুরতে গেছো, বা ধরো তোমরা কোথাও নদী বা কোথাও গেছো, সেখানে তোমরা কি দেখো? তোমরা নিশ্চয়ই দেখো সেখানে অনেকগুলো পাথর রাখা আছে, তাই না? সেই পাথরগুলো কিন্তু আমাদের কি এক একটা কিন্তু শিলা। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রেল লাইনের ছবি আছে, রেল লাইনের। তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন পাথর দেখতে পাই, ঠিক আছে? তো সেখানে আমাদের যেগুলো দেখতে পাই সেগুলোই কিন্তু শিলা। তো আজকের আমরা যে টপিকটা পড়বো সেটা কিন্তু এই চ্যাপ্টারটা থেকেই পড়বো, এই শিলা থেকে। তো শিলা বলতে কি বুঝি আমরা? তাহলে তাহলে শিলা হচ্ছে আমাদের কি একটা পাথর, ঠিক আছে? পাথর মানে যেটা একটা পাথর সেটাকে আমরা শিলা বলি। তো এই শিলাগুলো কিন্তু অনেকগুলো মিশ্রণে গঠিত হয়ে থাকে, ঠিক আছে? একটা সমসত্ব মিশ্রণ থাকে আর একটা অসমসত্ব মিশ্রণ থাকে। তাহলে আমরা বলতে পারি শিলা বলতে কি বুঝি, ঠিক আছে? তাহলে আমরা দেখি শিলা জিনিসটা কি। ধরো একটা শিলার মধ্যে আমাদের দু প্রকার মিশ্রণ থাকে, একটা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব। তো সেইগুলোর সমন্বয়ে আমাদের কি গঠিত হচ্ছে? শিলা কিন্তু গঠিত হচ্ছে, ঠিক আছে? দেখি সমসত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি। তো সমসত্ব মিশ্রণ, ধরো একটা মিশ্রণ আছে, সেখানে সমান অনুপাতে মিশ্রণটা আছে, ঠিক আছে? সেটাকেই আমরা কি বলি? সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ বলবো কি বোঝো? যেটা হচ্ছে যখন মিশ্রণটা বিভিন্ন রকমের মিশ্রণের পরিমাণ লক্ষ্য করা যায়। দেখো, সমান নেই কিন্তু তিনটে, এটাকে কিন্তু আমরা কি বলে থাকি? অসমসত্ব মিশ্রণ বলে থাকি। তো তাহলে শিলাকে আমাদের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, পৃথিবীর ওপরিভাগ, আমাদের যখন পৃথিবী আছে, সেই পৃথিবীর ওপরিভাগটা কি একটা কঠিন আবরণ নিয়ে গঠিত। তো সেই কঠিন আবরণ নিয়ে যেটা গঠিত সেটাকে আমরা কি বলি? শিলা বলি। তাহলে শিলা বলতে পারি আমরা বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণ। খনিজ পদার্থ কি? আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো তোমাদের বইয়ের মধ্যে, টেক্সট বুকের মধ্যে দেয়া আছে নুন, বিট নুন, খাবার সোডা, ফটকিরি, পেন্সিলের শীষ, তাই তো? তো এইগুলো কি? এগুলো জানো এক একটা খনিজ পদার্থ। তো এই খনিজ পদার্থটা নিয়েই কিন্তু আমাদের শিলা গঠিত হয়। তাহলে আমরা কি জানলাম? শিলা হচ্ছে কি? শিলা হচ্ছে খনিজ পদার্থের মিশ্রণে গঠিত হয়ে থাকে, এবং এখানে কিন্তু শিলাতে সমসত্ব অসমসত্ব দুটো মিশ্রণই কিন্তু থাকতে পারে। এইবারে আমরা চলে যাব শিলার বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে? শিলার প্রকারভেদের মধ্যে আমাদের তিন প্রকার আমরা শিলা পাই। দেখো, একটা আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, আর একটা কি রূপান্তরিত শিলা পাই। প্রথমে আমি জেনে নিই আগ্নেয় শিলা বলতে কি বোঝো। যখন দেখবে আমাদের জন্মের সময় পৃথিবী কিন্তু একটা কি আগুনের গোলা ছিল। আস্তে আস্তে পৃথিবী কি হলো? ঠান্ডা হলো, এবং সেখান থেকেই কিন্তু আগ্নেয় শিলা সৃষ্টি হয়। চলো একটু ছবির মাধ্যমে দেখে নিই আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয়েছিল। ধরো, এটা আগ্নেয়গিরি অগ্নুদ্গম থেকে, ঠিক আছে? আগ্নেয়গিরি অগ্নুৎপাত। এখানে আমাদের ধরো ভূ অভ্যন্তরের ভিতরে কি আছে? ম্যাগমা আছে। এটাকে আমরা ধরছি ম্যাগমা, ঠিক আছে? এই ম্যাগমাটা যখন বাইরে বেরাচ্ছে, সেটা কি আকারে বেরাচ্ছে? লাভা আকারে বাইরে বেরাচ্ছে। সেটা আমাদের লাভা আকারে কিন্তু বাইরে বেরিয়ে আসছে, এবং বাইরে যখন বেরাচ্ছে সেটা কি হচ্ছে? বায়ুর সংস্পর্শে আসছে, এবং সেখানে কিন্তু জমা হচ্ছে, ঠিক আছে? এই জমা হয়ে বায়ুর সংস্পর্শে এসে ওই লাভাটা কিন্তু শক্ত কঠিন একটা শিলায় পরিণত হচ্ছে। তো শক্ত কঠিন শিলায় পরিণত হচ্ছে যে শিলাটা, সেটাকেই কিন্তু আমরা বলে থাকি কি? আগ্নেয় শিলা বলে থাকি। তাহলে বুঝতে পারলে আগ্নেয় শিলা কিন্তু আমাদের কেমনভাবে সৃষ্টি হচ্ছে? আগ্নেয়গিরি অগ্নুদ্গমের মাধ্যমে কিন্তু লাভাটা বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হতে হতে আস্তে করে কিন্তু আমাদের আগ্নেয় শিলা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই আগ্নেয় শিলার উদাহরণের মধ্যে তোমরা কি কি পাবে? আগ্নেয় শিলার উদাহরণের মধ্যে কিন্তু তোমরা পাবে রেল লাইনের ধারে যেগুলো থাকে সেগুলো তো ব্যাসল্ট, ঠিক আছে? আগ্নেয় শিলার উদাহরণ তোমরা জেনে রাখবে। সেটার মধ্যে কি কি আছে? ব্যাসল্ট মনে রাখবে আগ্নেয় শিলার উদাহরণে, আর আছে হচ্ছে গ্রানাইট। এগুলো হচ্ছে আমাদের আগ্নেয় শিলার উদাহরণে পড়ব। এবারে আমরা দেখব কি করে আমাদের পাললিক শিলা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি একটু বইয়ের সংজ্ঞাতে দেখো কি আছে একটু বলে দিই। আগ্নেয় শিলাটা, আগ্নেয় শিলা কিন্তু জন্মের সময় একটা আগুনের গোলা ছিল, আস্তে আস্তে এটা ঠান্ডা এবং শক্ত হলো, এবং কিসে পরিণত হলো? আগ্নেয় শিলাতে পরিণত হলো। গ্রানাইট এবং ব্যাসেল এই ধরনেরই এক প্রকার শিলা, এবং আগ্নেয় শিলা কিন্তু খুব শক্ত একটা শিলা এবং সহজে ভাঙে না। এবারে আমরা জানবো পাললিক শিলা সম্পর্কে, ঠিক আছে? বহু বছর ধরে, ধরো আমরা বহু বছর ধরে, তোমরা নিশ্চয়ই পুরী বা দীঘা ঘুরতে গেছো সবাই, ঠিক আছে? সেখানে তোমরা কি দেখো? সমুদ্রের মধ্যে দেখবে যখন ঢেউ আসে তখন একটা লেয়ার পড়ে, তার পরবর্তীকালে আবার আরেকটা লেয়ার পড়ে, এরকম করে লেয়ার পড়তে থাকে, তাই না? তো আগ্নেয় শিলা বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হতে হতে এখানে বিভিন্ন ধরনের লেয়ারের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে বিভিন্ন স্তরের সৃষ্টি হচ্ছে, সেই স্তরটাকেই কিন্তু আমরা বলে থাকি পাললিক শিলা বলে থাকি, ঠিক আছে? তাহলে পাললিক শিলা কি একটু সংজ্ঞা অনুযায়ী দেখে নিই। বহু
বছর ধরে আগ্নেয় শিলা দেখো প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হচ্ছে। পরে এগুলি নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচের স্তরে জমা হচ্ছে এবং জমা হতে হতে কি শিলায় পরিণত হচ্ছে? পাললিক। তো পাললিক শিলার উদাহরণের মধ্যে আমরা পাবো বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো কিন্তু পাললিক শিলার উদাহরণে পাবো। আর কি পাচ্ছে? পাললিক শিলা কিন্তু নরম এবং সহজে কিন্তু ভেঙে যায়। বেলে পাথর, কাদা পাথর দিয়ে ঘর বাড়ি কিন্তু তৈরি হয় এবং চুনা পাথর আমাদের কিসের কাজে লাগে? অনেক কাজে লাগে, সিমেন্ট, ইস্পাত কারখানা ইত্যাদিকে কিন্তু চুনা পাথর লাগে। তাহলে এখানে পাললিক শিলা কাকে বলে পড়লো এবং সেই তার উদাহরণগুলো, যেমন ধরো বেলে পাথর বা কাদা পাথর কিসে কাজে লাগে সেটা কিন্তু আমরা জানলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে শিলাটা, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, তো রূপান্তরিত শিলা কিভাবে আমাদের সৃষ্টি হচ্ছে দেখো। তো আগ্নেয় এবং পাললিক শিলা যখন ভূগর্ভে অত্যন্ত তাপ এবং চাপে অনেক সময় কি হচ্ছে? বদলে যাচ্ছে। মানে দুটো শিলা কিন্তু যখন আমাদের ভূগর্ভে তাপ এবং চাপ দিচ্ছে, একটা পুরোপুরি পরিবর্তন হচ্ছে অন্য একটা শিলায়। রূপান্তর মানে কি? পুরোপুরি রূপান্তর হয়ে যাওয়া, তাই না? তো সেই শিলাটাকে কিন্তু আমরা রূপান্তর শিলা বলবো। এবং এই রূপান্তর শিলা কিন্তু আমাদের সহজে ভাঙে না এবং ক্ষয় প্রতিরোধও করে থাকে। মনে রাখবে, আমাদের যে তাজমহল তোমরা ঘুরতে গেছো, তাই না? সেই তাজমহলে কিন্তু তোমরা রূপান্তরিত শিলা দেখতে পাবে, যেমন হচ্ছে মার্বেল। ঠিক আছে, সেই শিলাটা কিন্তু আমাদের রূপান্তরিত শিলার মধ্যে পড়ে। তাহলে আমরা কি কি বুঝলাম? একটা আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা এবং একটা রূপান্তরিত শিলা, তাই তো? তাহলে আমরা একটুখানি এখানে দেখো কয়েকটা কোশ্চেন দিয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারবো নিজেরাই কি কি করে কি শিলা তৈরি হচ্ছে। পলিস্তর জমা হয়, আমি বলেছিলাম পলি স্তরে স্তরে জমা হচ্ছে এরকম করে। সেই পলি স্তরে স্তরে জমা হচ্ছে কোন শিলা? সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পাললিক শিলা, পাললিক। পরেরটা দেখো কি আছে? লাভা সঞ্চিত হচ্ছে। লাভা কোথায় সঞ্চিত হচ্ছে? আগ্নেয়। পরেরটা দেখো কি আছে? ভূগর্ভের তাপে এবং চাপে। তাপে এবং চাপে আমরা কোন শিলা পড়লাম? তাপে এবং চাপে যে শিলায় রূপান্তরিত হয় সেটাকে আমরা কি বলি? রূপান্তরিত শিলা বলে থাকি। এইবারে দেখো আমরা চলে যাব হচ্ছে শিলার বিভিন্ন বৈশিষ্ট্য এবং যে কোন প্রকার শিলা সেটা আছে। দেখো, হালকা এবং সহজে ভেঙে যায়। কোন শিলা হালকা এবং সহজে ভেঙে যায়? আমাদের পাললিক শিলা। পাললিক শিলা কি? একটা নরম শিলা। তাহলে আমাদের এটা কোন শিলা হয়ে যাচ্ছে? পাললিক শিলা হয়ে যাচ্ছে। খুব কঠিন এবং ক্ষয় প্রতিরোধকারী। কঠিন যে শিলাটা সেটাকে আমরা কি বলবো? আগ্নেয় শিলা কিন্তু বলে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম কিন্তু আমাদের বেসিক যে শিলা সেটা সম্পর্কে কিন্তু আমরা দেখলাম। এবার দেখো শিলা থেকে মাটি কিভাবে তৈরি হচ্ছে। তো যখন দেখবো আমাদের চারপাশে অনেক প্রাকৃতিক শক্তি থাকে, তাই না? যেমন সূর্যের তাপ ধরো বা বৃষ্টির আঘাত, তাই তো? এই ধাক্কাগুলোর পরে নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। দেখো এরকম করে নদীর স্রোতের দ্বারা শিলা ভেঙে যাচ্ছে। তো শিলাগুলো একটা সময় কি হয়? টুকরো 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 ওখানেই পড়ে থাকে। অনেক সময় কিন্তু ওখানেই পড়ে যাবে, কখনো আবার দূরেও চলে যায়। আবার বৃষ্টির জলের সঙ্গেও কিন্তু এগুলো ভেসে যায়, তাই না? তো ভাসতে ভাসতে একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? ভূপৃষ্ঠে যে ভেঙে যাওয়ার যে শিলার চূর্ণের স্তরকে, এই স্তরকেই কিন্তু আমরা রেগোলিথ বলে থাকি। কি বলে থাকি? রেগোলিথ। তো এই রেগোলিথ থেকেই কিন্তু আমরা নানা প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? রেগোলিথ থেকে মাটির সৃষ্টি হয়। তো মাটিতে আমাদের কি কি উপাদান থাকে সেটা আমরা দেখব। মাটিতে দেখো আমাদের তিনটে উপাদান মেন থাকে, একটা বাতাস, একটা জল আর একটা হচ্ছে খনিজ। বাতাসের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 25% থাকে। জলের দেখো 25% এবং খনিজের থাকে কত? 45%। তো তার মধ্যে আমাদের এইগুলোর মধ্যে থেকেও আমাদের যে 5% আছে আর বাদ বাকি, সেই 5% মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। আমাদের টোটাল যেটা 25 প্লাস 45 এবং তার মধ্যে 5% কিন্তু আরও কিছু ভাগ থাকে, সেগুলো দেখব। অণুজীব থেকে থাকে দেখো 10% থাকে। তারপরে দেখো 5% যেটা থাকে তার মধ্যে উদ্ভিদের পাতা এবং শেকড়, এটা লক্ষ্য করা যায়। এছাড়া উদ্ভিদের যে এবং প্রাণীর যে পচে যাওয়া দেহ, সেটা কিন্তু 80% থেকে থাকে। এইগুলো কিন্তু মাটির মোটামুটি উপাদান। মাটির উপাদানকে তাহলে বাতাস, জল, খনিজ মেনলি প্রধান এই তিনটে। এছাড়া অণুজীব বা উদ্ভিদের পাতা, শিকড় এবং উদ্ভিদ এবং প্রাণীর যে পচে যাওয়া দেহ, সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আমরা মাটির মধ্যে। ঠিক আছে, এইবারে চলে যাব আমাদের মাটি সৃষ্টির নিয়ন্ত্রক কী। মাটি সৃষ্টিতে কী নিয়ন্ত্রকগুলো কাজ করে। প্রথম দেখো শিলা। একটা সমীকরণ মনে থাকবে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে S=F Cl O R P আর T।
ঠিক আছে, এই 5টা উপাদান। এস মানে কি সয়েল, এফ মানে ফ্যাক্টর মানে নিয়ন্ত্রকও বলতে পারো, সি এর দিয়ে আমরা ক্লাইমেট বলবো বা জলবায়ু, দেখো এখানে জলবায়ুটা আছে, ও দিয়ে বলবো আমরা অর্গানিজম বা জীবজগৎ বলতে পারবো, তারপর আর দিয়ে বলবো রিলিফ, ঠিক আছে, রিলিফ দিয়ে ভূপ্রকৃতি বলবো, পি দিয়ে প্যারেন্ট রক, আর টি দিয়ে কি বলবো সময় বলবো। আরেকবার কি বললাম, সিএল দিয়ে ক্লাইমেট, তারপর ও দিয়ে জীবজগৎ অর্গানিজম, আর দিয়ে রিলিফ, পি দিয়ে রক প্যারেন্ট রক, আর টি দিয়ে টাইম। এটা হচ্ছে নিয়ন্ত্রক, 5টা উপাদান আমাদের থাকে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে শিলা। শিলাটা কি আমাদের ভবিষ্যতে মাটিটা কেমন হবে তা কিন্তু এই শিলার উপর নির্ভর করে। দেখো কোনো অঞ্চলে ধরো তোমরা জলবায়ু বা উদ্ভিদ, তাহলে সেটা কে প্রভাব করবে, নিশ্চয়ই মাটি। তার জন্য কিন্তু আমাদের শিলার প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি তৈরিতে। আর কি জলবায়ু, তো ধরো কোনো একটা উষ্ণ অঞ্চল বা গরম অঞ্চল বা বৃষ্টিবহুল অঞ্চল, সেখানে তাড়াতাড়ি মাটি তৈরি হচ্ছে কারণ বৃষ্টির জন্য। আবার শীতল বা শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই না? তাই উষ্ণ এবং আর্দ্র যে অঞ্চলটায় সেখানে কিন্তু মাটির গভীরতা বেশি। তাহলে আমরা বেশি পরিমাণে মাটি কোথায় লক্ষ্য করতে পারবো, জলবায়ু অঞ্চলে, উষ্ণ বা বৃষ্টিবহুল অঞ্চলে। কিন্তু শুষ্ক অঞ্চলে কিন্তু আমরা মাটি পরিমাণ কিন্তু তেমনভাবে লক্ষ্য করতে পারবো না। তারপরে দেখো কি আছে, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতিও কিন্তু মাটি তৈরিতে একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে। আমাদের ভূমির ঢাল, তখন ভূমির ঢাল যেখানে কম সেখানে কিন্তু মাটির স্তরটা, ভূমির ঢাল কি আমরা ধরি এটাকে ভূমি বলি, এই ভূমির ঢালটা যেখানে দেখবে কম থাকবে সেখানে কি মাটির স্তর তৈরি হতে পারে, তাই না, এরকম স্তর তৈরি হতে পারে। আর কিন্তু যেখানে ভূমির ঢাল খাড়া সেখানে কিন্তু মাটি তৈরির সুযোগটাও খুব কম হয়ে থাকে। পরবর্তী আর কি আছে, জীবজগৎ। জীবজগতের যে ধরো কোনো প্রাণী বা উদ্ভিদ মানে উদ্ভিদের পচে যাওয়া অংশ বা প্রাণীর মৃত অংশ, সেগুলো কোথায় থাকে, মাটিতে খুব কমই থাকে। কিন্তু পিঁপড়ে ধরো, কেঁচো ধরো, ছুঁচো ধরো, তারা মাটিকে আলগা করে। তো তারা কি করে, মাটিতে প্রবেশ করে, জল এবং বাতাস কিন্তু মাটিতে প্রবেশও করে থাকে। তো মৃত উদ্ভিদ এবং প্রাণীর মাটি কিন্তু মাটিগুলো কিন্তু পুষ্টি যোগায়। আরেকটা আমাদের কি পয়েন্ট আছে, আমাদের আরেকটা আছে সময়। সময়ের কিন্তু আমাদের মাটি তৈরিতে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাটি কিন্তু আমরা জানি একদিনে তৈরি হয় না, মাটি কিন্তু তৈরি হতে অনেকটা সময় লেগে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু মাটি তৈরি হয়। তাহলে আমরা মাটির নিয়ন্ত্রকগুলো পড়ে নিলাম। আজকে আমরা কিন্তু মাটি, আমাদের যে শিলা এবং মাটি চ্যাপ্টারটা, সেটা কিন্তু পুরোটা আমরা মোটামুটি আলোচনা করলাম, এবং তার মধ্যে কিছু পার্ট হয়তো বাকি রয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও।